স্বাগতম। আপনি শুনছেন সত্যজিৎ রায়ের লেখা এক অসাধারণ গল্প, রতনবাবু আর সেই লোকটা। এক নিঃসঙ্গ ভ্রমণপ্রিয় মানুষের আশ্চর্য সফরের গল্প এটি, যেখানে ছোট্ট শহর সিনির এক হোটেলে এসে ঘটে যায় এমন এক ঘটনা যা তার অভিজ্ঞতার খাতায় চিরদিনের জন্য রয়ে যায়। চলুন শুনে নেওয়া যাক এই রহস্যে মোড়ানো গল্পটি আপনার প্রিয় চ্যানেল গল্পলোকে। ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে এদিক ওদিক দেখে রতনবাবুর মনে একটা খুশির ভাব জেগে উঠল। জায়গাটা তো ভালো বলেই মনে হচ্ছে। স্টেশনের পিছনে শিরীষ গাছটা কেমন মাথা উঁচিয়ে রয়েছে, তার ডালে আবার একটা লাল ঘুড়ি আটকে রয়েছে। লোকজনের মধ্যে ব্যস্ততার ভাব নেই, বাতাসে কেমন একটা সোঁদা গন্ধ, সব মিলিয়ে দিব্যি মনোরম পরিবেশ। সঙ্গে একটা ছোট হোল্ডাল আর চামড়ার একটা ছোট সুটকেস। কুলির দরকার নেই, রতনবাবু সেগুলো দুহাতে তুলে নিয়ে স্টেশনের গেটের দিকে এগিয়ে গেলেন। বাইরে সাইকেল রিকশা, পেতে কোনো অসুবিধে হল না। ডোরাকাটা হাফ প্যান্ট পরা ছোকরা চালক জিজ্ঞেস করল, কোথায় যাবেন বাবু? রতনবাবু বলবেন, নিউ মহামায়া হোটেল, জানো? ছোকরা ছোট করে মাথা নেড়ে বলল, উঠুন। ভ্রমণ জিনিসটা রতনবাবুর একটা বাতিক বলেই বলা যেতে পারে। সুযোগ পেলেই তিনি কলকাতার বাইরে কোথাও ঘুরে আসেন। অবশ্যই সুযোগ যে সব সময় আসে তা নয়, কারণ রতনবাবুর একটা চাকরি আছে। কলকাতার জিওলজিক্যাল সার্ভের অফিসে তিনি একজন কিরানি। আজ ২৪ বছর ধরে তিনি এই চাকরি করছেন। তাই বাইরে বেরিয়ে আসার মতো সুযোগ তার বছরে একবারই আসে। পুজোর ছুটির সঙ্গে তার বাৎসরিক পাওনা ছুটি জুড়ে নিয়ে তিনি প্রতি বছরই কোথাও না কোথাও ভ্রমণ করে আসেন। এই বেড়ানোর ব্যাপারে রতনবাবুর সঙ্গে আর কাউকে নেন না, বা নেবার ইচ্ছেটাও তার মনে জাগে না। প্রথম প্রথম যে সঙ্গীর অভাব বোধ করতেন না তা নয়, তার পাশের টেবিলের কেশববাবুর সঙ্গে এককালে তার এই নিয়ে কথা হয়েছিল, মহালয়ার কয়েকদিন আগে। রতনবাবু তখন সবে ছুটির প্ল্যান করেছেন। তিনি বলেছিলেন, আপনি এত মাসাই একা মানুষ, চলুন এবার পুরী দুজনে একসঙ্গে কোথাও ঘুরে টুরে আসি। কেশববাবু তার কলমটা কানে গুঁজে হাত দুটোকে জোড়ো করে তার দিকে চেয়ে মাথা নেড়ে মৃদু হেসে বলেছিলেন, আপনার পছন্দের সঙ্গে আমার পছন্দ কি মিলবে? আপনি যাবেন সব উদ্ভট নাম জানা জায়গায়, সেখানে না আছে দেখবার কিছু, না আছে থাকা খাওয়ার সুবিধে। আমায় মাফ করবেন, আমি যাচ্ছি অরিনাবিতে আমার ভাইরা ভাইয়ের কাছে। ক্রমে রতনবাবু বেশ বুঝতে পেরেছিলেন যে তার মনের সঙ্গে মন মিলিয়ে বন্ধু পাওয়া খুবই শক্ত। তার পছন্দ অপছন্দ ব্যাপারটা সাধারণ লোকের সঙ্গে একেবারেই মেলে না। কাজেই বন্ধু পাওয়ার আশাটা পরিত্যাগ করাই ভালো। সত্যি রতনবাবুর স্বভাব চরিত্রে বেশ একটা অভিনবত্ব ছিল। যেমন এই চেঞ্জে যাওয়ার ব্যাপারটা। কেশববাবু মোটেই ভুল বলেননি। লোকে সচরাচর যেসব জায়গায় চেঞ্জে যায়, রতনবাবু সেই দিকে দৃষ্টিই দিতেন না। তিনি বলতেন, আরে মশাই, পুরীতে সমুদ্র আছে, জগন্নাথের মন্দির আছে, দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, হাজারিবাগে পাহাড় আছে, জঙ্গল আছে, রাঁচির কাছে হুড্রু ফলস আছে। এসব কথা তো সকলেই জানে। আর লোকমুখে একটা জিনিসের বর্ণনা বারবার শোনা মানে তো সেই জিনিস দেখাই হয়ে গেল। রতনবাবুর যেটা দরকার সেটা হলো রেলের স্টেশনের ধারে একটি ছোট্ট শহর, ব্যাস, আর কিচ্ছু না। প্রতি বছরই ছুটির আগে টাইম টেবিল খুলে খুব বেশি দূরে নয় এমন একটি জায়গার নাম বের করে তিনি দুর্গা বলে বেরিয়ে পড়েন। কোথায় গেলেন, কি দেখলেন তা কেউ জিজ্ঞেস করে না, বা তাওকে তিনি বলেনও না। এমন অনেকবার হয়েছে যে যেখানে গেছেন সে জায়গার নাম তিনি আগে শুনেননি, আর যেখানেই গেছেন সেখানেই এমন একটা কিছু খুঁজে পেয়েছেন যার ফলে তার মন খুশিতে ভরে উঠেছে। অন্যদের চোখে হয়তো এসব জিনিস খুবই সামান্য, যেমন রাজা ভাত খাওয়া একটা বুড়ো অশ্বত্থ গাছ, যেটা একটা কুল গাছ আর একটা নারকেল গাছকে পাকিয়ে উঠেছে, মহেশগঞ্জে একটা নীলকুঠির ভগ্নাবশেষ, ময়নাতে একটা মিষ্টির দোকানের ডালের বরফি। এবারে রতনবাবু যেখানে এসেছেন সে জায়গাটার নাম সিনি। টাটানগর থেকে ১৫ মাইল দূরে এই সদর। এই জায়গাটা অবশ্য টাইম টেবিল থেকে বার করেননি তিনি। অফিসের অনুকূল মিত্তির বলেন জায়গাটার কথা। নিউ মহামায়া হোটেলের নামটাও তার কাছ থেকেই পাওয়া। রতনবাবুর চোখে হোটেলটাকে বেশ ভালোই বলে মনে হলো। ঘরটা ছোট, তবে তাতে কিছু এসে যায় না। পূব দক্ষিণ দুদিকে দুটো জানালা রয়েছে, তাই দিয়ে বেশ চমৎকার দৃশ্য দেখা যায়। পঞ্চা চাকরটিকেও বেশ অমায়িক বলে মনে হলো। রতনবাবু শীত গ্রীষ্ম দুবেলা গরম জলে স্নান করেন। পঞ্চা তাকে আশ্বাস দিল তার জন্য কোনো চিন্তা করতে হবে না। হোটেলের রান্নাটা মোটামুটি চলনশীল, আর সেটাই যথেষ্ট, কারণ খাবার ব্যাপারে রতনবাবু মোটে খুঁতখুঁতে নন। শুধু একটা বায়না তার কাছে, ভাত আর হাতের রুটি, এই দুটোই যেন একসঙ্গে না হলে তার খাওয়া হয় না। মাছের ঝোলের সঙ্গে ভাত আর ডাল তরকারির সঙ্গে রুটি, এটাই তার রেওয়াজ। হোটেলে এসেই পঞ্চাকে তিনি কথাটা জানিয়ে দিয়েছেন, আর পঞ্চাও সেই খবর ম্যানেজারকে পৌঁছে দিয়েছে। নতুন জায়গায় এলে প্রথম দিনই বিকেলে হেঁটে না বেরোনো পর্যন্ত রতনবাবু স্বস্তি বোধ করেন না।
সিনিতেও এ নিয়মের ব্যতিক্রম হল না। 4টের সময় পঞ্চার এনে দেওয়া চা খেয়েই রতনবাবু বেরিয়ে পড়লেন। শহর থেকে বেরোলেই খোলা অসমতল প্রান্তর, তার মধ্যে দিয়ে আবার এদিক ওদিক হাঁটা পথ চলে গেছে। এই পথের একটা দিয়ে মাইলখানেক গিয়ে রতনবাবু একটা ভারী মনোরম জিনিস আবিষ্কার করলেন। একটা ছোট্ট ডোবা পুকুর, তার মধ্যে কিছু শালুক ফেনতে আছে, আর তার চারিদিকে অজস্র পাখির জটলা। বক, ডাহুক, কাদাখোঁচা, মাছরাঙা, এগুলো রতনবাবুর চেনা। বাকিগুলো এই প্রথম তিনি দেখলেন। প্রতিদিন বিকেল বেলাটা এই ডোবার ধারে বসেই হয়তো রতনবাবু বাকি ছুটিটা কাটিয়ে দিতে পারতেন, কিন্তু দ্বিতীয় দিন আরও কিছু আবিষ্কারের আশায় রতনবাবু অন্য আরেকটা পথ দিয়ে হাঁটতে শুরু করলেন। মাইলখানেক যাবার পর পথে একপাল ছাগল পড়ার দরুন তার হাঁটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হল। রাস্তা খালি হওয়ার পর আরও মিনিট 5 হাঁটতেই দেখলেন সামনে একটা কাঠের পুল দেখা যাচ্ছে। আরও এগিয়ে গিয়ে বুঝলেন সেটা একটা ওভারব্রিজ। তার নিচ দিয়ে চলে গেছে রেলের লাইন। পূব দিকে দূরে স্টেশনটা দেখা যাচ্ছে, আর পশ্চিম দিকে যত দূর চোখ যায় সোজা চলে গেছে সমান্তরাল দুটো লোহার পাত। এখন যদি হঠাৎ একটা ট্রেন এসে পড়ে আর ব্রিজের তলা দিয়ে সেটা যদি যায়, তাহলে কি অদ্ভুত ব্যাপার হবে সেটা ভাবতেই রতনবাবুর গায়ে কাঁটা দিল। একদৃষ্টে রেললাইনের দিকে দেখছিলেন বলেই বোধহয় কখন যে আরেকটি লোক এসে তার পাশে দাঁড়িয়েছে সেটা রতনবাবু খেয়াল করেননি, তাই পাশে তাকাতেই তাকে চমকে উঠতে হল। লোকটির পরনে ধুতি শার্ট, কাঁধে একটা নস্যি রঙের র্যাপার, পায়ে ক্যানভিসের জুতো, চোখে বাইফোকাল চশমা। রতনবাবুর কেমন জানি খটকা লাগল। একে কি আগে দেখেছেন কোথাও? চেনা চেনা মনে হচ্ছে না। মাঝারি হাইট, গায়ের রঙও মাঝারি, চোখের দৃষ্টিতে কেমন উদাস ভাবুক ভাবুক ভাব। বয়স কত হবে? 50-এর বেশি নয় নিশ্চয়ই। চুলে বিশেষ পাক ধরেনি, অন্তত সন্ধ্যের আলোতে তো তাই মনে হয়। আগন্তুক একটা ঠান্ডা হাসি হেসে রতনবাবুকে নমস্কার করলেন। রতনবাবু হাত জোড় করে প্রতি নমস্কার করতে গিয়ে হঠাৎ বুঝে ফেললেন কেন তার খটকা লাগছিল। লোকটিকে চেনা চেনা মনে হবার কারণ আর কিছুই না, এই ধাঁচের একটি চেহারা রতনবাবু বহুবার দেখেছেন, এবং সেটা তার আয়নায়। ভদ্রলোকের চেহারার সঙ্গে তার নিজের চেহারার আশ্চর্য মিল। মুখের চৌকোনা ভাব, চুলের টেরি, গোফের ধাঁচ, থুতনির মাঝখানে খাঁজ, কানের লতি, এসবই প্রায় হুবহু এক। তবে গায়ের রং আগন্তুকের যেন একটু বেশি ময়লা, ভুরু একটু বেশি ঘন, আর মাথার পিছনের চুল যেন একটু বেশি লম্বা। এবার আগন্তুকের গলার স্বর শুনেও রতনবাবু চমকে উঠলেন। একবার তার পাড়ার ছেলে সুশান্ত একটা টেপ রেকর্ডারে রতনবাবুর গলা রেকর্ড করে শুনিয়েছিল। সে গলা আর এই লোকটির গলায় কোনো তফাৎ নেই বললেই চলে। ভদ্রলোক বললেন, আমার নাম মণিলাল মজুমদার। আপনি তো বোধহয় নিউ মহাময়া হোটেলে উঠেছেন, তাই না? রতনলাল, মণিলাল, নামেও কেমন আশ্চর্য মিল। রতনবাবু কোনো রকমে অবাক ভাবটা কাটিয়ে তার নিজের পরিচয়টা দিলেন। ভদ্রলোক বললেন, আপনার বোধহয় মনে পড়বে না, আমি কিন্তু এর আগেও আপনাকে দেখেছি। কোথায় বলুন তো? আপনি গত পুজোয় ধুলিয়ান যাননি? রতনবাবু ভুরু কপালে তুলে বললেন, আপনিও সেখানে গেছিলেন নাকি? আগে হ্যাঁ, আমি প্রতিবারই পুজোয় কোথাও না কোথাও যাই। একা মানুষ, বন্ধুবান্ধবও বিশেষ নেই, আর নতুন নতুন জায়গায় একা একা বেড়াতে দিব্যি লাগে। সিনির কথাটা আমার আপিসের এক সহকর্মী আমাকে বলেন, বেশ জায়গা, কি বলেন? রতনবাবু ঢোক গিলে মাথা নেড়ে সম্মতি জানালেন। কেমন যেন অবিশ্বাস আর অস্বস্তি মেশানো একটা ভাব বোধ করছেন তিনি। ওদিকের পুকুরটা দেখেছেন, যার পাশে পাখির জটলা হয় বিকেলবেলার দিকটা? মণিলালবাবু জিজ্ঞেস করলেন। হ্যাঁ, দেখেছি। মনে হলো কিছু ভিনদেশের পাখিও জড়ো হয়েছে ওখানে। কিছু পাখি দেখলাম যা বাংলাদেশে আগে দেখিনি। আপনার কি মনে হলো? এতক্ষণে রতনবাবু খানিকটা স্বাভাবিক বোধ করছেন। বললেন, আমারও তাই ধারণা। আমিও কতগুলো পাখি দেখে চিনতে পারিনি। দূর থেকে একটা গুমগুম শব্দ পাওয়া যাচ্ছে। ট্রেন আসছে। পূব দিকে চেয়ে দেখলেন দূরে সার্চ লাইট দেখা যাচ্ছে। আলোটা ক্রমশ বড় হয়ে এগিয়ে আসছে। রতনবাবু আর মণিলালবাবু দুজনেই ব্রিজের রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়ালেন। বিরাট শব্দ করে ব্রিজটাকে থর থর করে কাঁপিয়ে ট্রেনটা উল্টো দিকে চলে গেল।
দুজন ভদ্রলোকই হেঁটে ব্রিজটার উল্টো দিকে গিয়ে যতক্ষণ না ট্রেনটা অদৃশ্য হয় ততক্ষণ সেদিকে চেয়ে রইলেন। রতনবাবুর মনে ছেলে মানুষই রোমাঞ্চের ভাব জেগে উঠেছে। মণিলালবাবু বললেন, আশ্চর্য, এত বয়স হলো তবু ট্রেন দেখার আনন্দটা গেল না। বাড়ি ফেরার পথে রতনবাবু জানালেন যে মণিলালবাবু ৩ দিন হল সিনিতে এসেছেন আর কালিকা হোটেলে উঠেছেন। কলকাতাতেই তার পৈতৃক বাড়ি। কাজও তোলেন তিনি কলকাতার এক সওদাগরি আপিসে। মাইনের কথাটা কেউ কাউকে সাধারণত জিজ্ঞেস করে না, কিন্তু রতনবাবু একটা অদম্য ইচ্ছের ফলে লজ্জার মাথা খেয়ে সেটা জিজ্ঞেস করে ফেললেন। উত্তর যা পেলেন তাতে তার কপালে ঘাম ছুটে গেল। এমনও কি সম্ভব? মণিলাল বাবু আর রতনবাবুর মাইনে এক, দুজনেই পান ৪৩৭ টাকা, দুজনেই ঠিক একই বোনাস পেয়েছেন পুজোয়। লোকটা যে তার নারী নক্ষত্র কোনো ফিকিরে আগের থেকেই জেনে নিয়ে তার সঙ্গে একটা ধাপ্পাবাজির খেলা খেলছে, এ কথাটা রতনবাবু কিছুতেই বিশ্বাস করতে পারলেন না। প্রথমত, তার রোজকার জীবনে কি ঘটনা না ঘটছে তা নিয়ে কেউ কোনোদিন মাথা ঘামায়নি। তিনি নিজের তালে নিজেই ঘোরেন। আপিসের বাইরে বাড়ির চাকর ছাড়া কারুর সঙ্গে কথা বলেন না, কারুর বাড়িতে গিয়ে কখনো আড্ডা মারেন না। মাইনের ব্যাপারটা না হয় বাইরে জানাজানি হতে পারে, কিন্তু তিনি রাত্রে কখন ঘুমন, কি খেতে ভালোবাসেন, কোন খবরের কাগজটা পড়েন, কোন থিয়েটার বা কোন বাংলা সিনেমা তিনি ইদানিং দেখেছেন, এসব তো তিনি নিজে ছাড়া আর কেউই জানে না। অথচ এর সব কিছুই যে ভদ্রলোকের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। রতনবাবু কিন্তু কথাটা মুখ ফুটে মণিলালবাবুকে বলতে পারলেন না। সারা রাস্তা তিনি শুধু মণিলালবাবুর কথাই শুনলেন, আর নিজের সঙ্গে মিল দেখে বারবার অবাক হলেন, চমকে উঠলেন। নিজের সম্বন্ধে তিনি এগিয়ে গিয়ে কিছুই বললেন না। রতনবাবুর হোটেলটাই আগে পড়ে। হোটেলের সামনে এসে মণিলালবাবু বললেন, আপনার এখানে খাওয়া দাওয়া কেমন? রতনবাবু বললেন, মাছের ঝোলটা মন্দ করে না, বাকি সব চলনসই। আমার হোটেলে রান্নাটা আবার তেমন সুবিধের নয়। শুনেছি এখানে জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডারে নাকি ভালো লুচি আর ছোলার ডাল করে। আজ রাতের খাওয়াটা সেখানে সারলে কেমন হয়? রতনবাবু বললেন, বেশ তো, আমার আপত্তি নেই। ধরুন এই ৮টা নাগাদ। ঠিক আছে, আমি ওয়েট করব আপনার জন্য, তারপর একসঙ্গে যাওয়া যাবে। মণিলালবাবু চলে যাওয়ার পর রতনবাবু হোটেলে না ঢুকে কিছুক্ষণ বাইরের রাস্তায় পায়চারি করলেন। সন্ধে গাঢ় হয়ে এসেছে। আকাশ পরিষ্কার, এতই পরিষ্কার যে তারার মধ্যে দিয়ে এঁকে বেঁকে যাওয়া ছায়াপথটাকে পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। আশ্চর্য! এতকাল রতনবাবুর আফসোস ছিল যে তার সঙ্গে মনের আর মতের মিল হয় এমন কোনো বন্ধু তিনি খুঁজে পাননি। অথচ এই সিনিতে এসে হঠাৎ এমন একজন লোকের সাক্ষাৎ পেয়েছেন যাকে তারই একটি ডুপ্লিকেট সংস্করণ বলা যেতে পারে। চেহারায় খানিকটা তফাৎ থাকলেও স্বভাবে আর রুচিতে এমন মিল যমজ ভাইদের মধ্যেও দেখা যায় কিনা সন্দেহ। তার মানে কি এতদিনে তার বন্ধুর অভাব মিটল? রতনবাবুর এ প্রশ্নের উত্তর চট করে খুঁজে পারলেন না। হয়তো মণিলালবাবুর সঙ্গে আর একটু মিশলে তিনি ব্যাপারটা বুঝতে পারবেন। একটা জিনিস তিনি বেশ বুঝতে পারছিলেন, যে তার একা ভাবটা যেন কেটে গেছে। এ পৃথিবীতে ঠিক তাঁরই মতো আর একটি লোক এতদিন ছিল, আর তিনি আকস্মিকভাবে তার সাক্ষাৎ পেয়ে গেছেন। জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডারের টেবিলের দুদিকে মুখে মুখে বসে খেতে খেতে রতনবাবু লক্ষ্য করলেন যে তাঁরই মতো মণিলালবাবুও বেশ পরিষ্কার করে চেটে পুটে খেতে ভালোবাসেন। তাঁরই মতো খাবার মাঝখানে জল খান না, তাঁরই মতো ডালের মধ্যে পাতিলেবু কোচড়ে নেন। সব খাবার পরে দই না খেলে রতনবাবুর চলে না, মণিলালবাবুরও না। খাবার সময় রতনবাবুর একটা অস্বস্তি লাগছিল এই কারণে যে তার সব সময় মনে হচ্ছিল যে অন্য টেবিলের লোকেরা তাঁদের দিকে ফিরে ফিরে দেখছে। এরা কি তাঁদের দুজনের মধ্যে মিলটা লক্ষ্য করেছে? এই মিলটা কি এতই স্পষ্ট যে বাইরের লোকের চুটুলো ধরা পড়ে? খাবার পরে রতনবাবু আর মণিলালবাবু চাঁদনি নাতে রাস্তায় কিছুক্ষণ পায়চারি করলেন। একটা প্রশ্ন রতনবাবুর মাথায় অনেকক্ষণ থেকে ঘুরছিল। এক ফাঁকে সেটা বেরিয়ে পড়ল। জিজ্ঞেস করলেন, আপনার কি ৫০ পেরিয়ে গেছে? মণিলালবাবু হেসে বললেন, এই পেরোলো বলে ১১ই পৌষে ৫০ কমপ্লিট করব। রতনবাবুর মাথাটা বোঁ করে ঘুরে গেল। দুজনের জন্যই একই দিনে ১৩২৩ সালের ১১ই পৌষ। আধ ঘণ্টাখানিক পায়চারি করার পর বিদায় নেবার সময় মণিলালবাবু হেসে বললেন, আপনার সঙ্গে আলাপ করে বড় আনন্দ পেলুম। আমার সঙ্গে সহজে কারুর একটা বনে না, কিন্তু আপনার বেলা সে কথাটা খাটে না। বাকি ছুটিটা বেশ আনন্দে কাটবে বলে মনে হচ্ছে। অন্যান্য দিন রতনবাবু ১০টার মধ্যে ঘুমিয়ে পড়েন। সঙ্গে দু একটি বাংলা মাসিক পত্রিকা নিয়ে বিছানায় শুয়ে কিছুক্ষণ পাতা উল্টানোর পর আপনা থেকে ঘুমে চোখ বুজে আসে। শোয়া অবস্থাতেই হাত বাড়িয়ে বাতির সুইচটা পাওয়া যায়।
সেটা নেভানোর মিনিটখানেকের মধ্যে রতনবাবুর নাক ডাকা শুরু করে দেন। আজ কিন্তু তিনি দেখলেন যে তার ঘুম আসতে চাইছে না, পড়বারও ইচ্ছে নেই। পত্রিকাটা হাতে তুলে নিয়ে আবার পাশের টেবিলে রেখে দিলেন। মণিলাল মজুমদার। রতনবাবু কোথায় যেন পড়েছিলেন যে পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে কোথাও এমন কোনো দুজনকে পাওয়া যাবে না যাদের চেহারা হুবহু একরকম, অথচ চোখ, কান, নাক, হাত, পা ইত্যাদির সংখ্যা সকলেরই এক। চেহারার হুবহু মিল না হয় অসম্ভব, কিন্তু দুজনের মনের এই আশ্চর্য মিল কি সম্ভব? শুধু মন কেন, বয়স, পেশা, গলার স্বর, হাঁটা ও বসার ভঙ্গি, চোখের চশমার পাওয়ার ইত্যাদি আরও অনেক কিছু হুবহু মিলে যাচ্ছে। ভাবলে মনে হয় অসম্ভব ব্যাপার, কিন্তু সেটাও যে সম্ভব হয়েছে তার প্রমাণ তো গত 4 ঘণ্টায় রতনবাবু অনেকবার পেয়েছেন। রাত 12টা নাগাদ রতনবাবু বিছানা ছেড়ে উঠে ঘরের কুঁজো কাঁধ করে আঁজলা করে খানিকটা জল নিয়ে নিজের মাথায় দিলেন। তার মাথা গরম হয়ে গেছে, এ অবস্থায় ঘুম আসবে না। ভিজে মাথায় আলতো করে গামছাটা একবার বুলিয়ে নিয়ে আবার বিছানায় গিয়ে শুলেন। বালিশটা ভিজে গেল, ভালোই, যতক্ষণ না শুকোয় ততক্ষণ মাথা ঠান্ডা থাকবে। পড়া নিস্তব্ধ হয়ে গেছে। একটা প্যাঁচা বিকট সরে চেঁচাতে চেঁচাতে হোটেলের পাশ দিয়ে উড়ে চলে গেল। জানলা দিয়ে চাঁদের আলো এসে বিছানায় পড়েছে। কখন জানি আপনা থেকেই রতনবাবুর মন থেকে ভাবনা মুছে গিয়ে তার চোখ দুটো বন্ধ হয়ে গেল। রাত্রে ঘুমোতে দেরি হবার ফলে রতনবাবুর সকালে ঘুম ভাঙতে প্রায় 8টা হয়ে গেল। 9টায় মণিলালবাবুর আসার কথা। আজ মঙ্গলবার, মাইলখানেক দূরে একটা জায়গায় আজ হাট বসবে। গতকাল খেতে খেতে দুজনে প্রায় একসঙ্গেই হাটে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। কেনার বিশেষ কিছু নেই, খালি ঘুরে দেখা আর কি। চা খেতে খেতে প্রায় 9টা বাজল। সামনে প্লেটে রাখা মৌরির খানিকটা মুখে পুড়ে হোটেল থেকে বাইরে বেরোতেই রতনবাবু দেখলেন মণিলালবাবু হাসি মুখে এগিয়ে আসছেন। কাছে এসে মণিলালবাবুর প্রথম কথা এলো, আপনার সঙ্গে কি আশ্চর্য মিল, সে কথা ভাবতে ভাবতে কাল ঘুমোতে অনেক রাত হয়ে গেল। উঠে দেখি 8টা বাজতে 5, এমনিতে ঠিক 6টায় উঠি। রতনবাবু একথার কোনো জবাব দিলেন না। দুজনে হাটের দিকে রওনা দিলেন। পাড়ার কতগুলো ছোকরা জটলা করছিল। রতনবাবুলা তাদের সামনে দিয়ে যাবার সময় তাদের মধ্যে একজন টিটকিরি সুরে বলে উঠল, মানিক জোর। রতনবাবু যথাসম্ভব কথাটাকে অগ্রাহ্য করে এগিয়ে চললেন। মিনিট 20 মধ্যে দুজনে হাটে পৌঁছে গেলেন। বেশ গমগমে হাট। ফলমূল, শাকসবজি, তরিতরকারি থেকে বাসন কোসন, হাঁড়িকুড়ি, জামাকাপড়, মুরগি, ছাগল ইত্যাদি সব কিছুরই দোকান বসেছে। ভিড়ও হয়েছে বেশ। সেই ভিড়ের মধ্যে দিয়ে এ দোকান সে দোকান দেখতে দেখতে রতনবাবু আর মণিলালবাবু এগিয়ে চললেন। ওটা কে? পঞ্ছা না? রতনবাবু কেন জানি তার হোটেলের চাকরটাকে সামনে ভিড়ের মধ্যে দেখে তার দৃষ্টি নামিয়ে মুখটাকে আড়াল করে দিলেন। ছোকরাদের মানিক জোর কথাটা কানে যাওয়া অবধি তার ধারণা হয়েছে তাদের দুজনকে একসঙ্গে দেখে লোকেরা মনে মনে হাসে। ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় আচমকা রতনবাবুর মনে একটা চিন্তার উদয় হল। হঠাৎ কেন জানি মনে হলো যে তিনি একাই ছিলেন ভালো, বন্ধুর তার কোনো দরকার নেই। আর বন্ধু হলেও সে লোক যেন মণিলালবাবুর মতো না হলেই ভালো। মণিলালবাবুর সঙ্গে তিনি যতবারই কথা বলেছেন ততবারই তার মনে হয়েছে যেন তিনি নিজের সঙ্গেই কথা বলছেন। প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাবে সেটা যেন আগে থেকেই জানা। তর্ক করার কোনো সুযোগ নেই, আলোচনার প্রয়োজন নেই, ঝগড়াঝাটির কোনো সম্ভাবনাই নেই। এটা কি বন্ধুত্বের লক্ষণ? তার অফিসের কার্তিক রায়ের সঙ্গে মুকুন্দ চক্রবর্তীর তো গলায় গলায় ভাব, কিন্তু তা বলে কি দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় না? আলবাত হয়, কিন্তু তবু তো তারা বন্ধু, সত্যি করেই বন্ধু। সবকিছু মিলিয়ে তার বারবার মনে হতে লাগল যে মণিলাল মজুমদার লোকটি তার জীবনে না এলেই যেন ভালো ছিল। ঠিক একই রকম দুজন লোক যদি জগতে থাকেও তাদের পরস্পরের কাছাকাছি আসাটা কোনো কাজের কথা নয়। সিনির থেকে কলকাতায় ফিরে গিয়েও মণিলালবাবুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে, এ কথা ভাবতেই রতনবাবু শিউড়ে উঠলেন। একটা দোকানে বাঁশের লাঠি বিক্রি হচ্ছিল। রতনবাবুর অনেক দিনের শখ একটা লাঠি কেনার, কিন্তু মণিলালবাবু দর করছেন দেখে রতনবাবু অনেক কষ্টে তার লোভ সংবরণ করলেন। শেষ টোকে দেখেন কি মণিলালবাবু নিজেই একটার জায়গায় 2টো লাঠি কিনে তার একটি উপহার দিলেন। দেওয়ার সময় আবার বললেন, এই সামান্য লাঠিটা বন্ধুত্বের চিহ্ন হিসাবে নিতে আপনার নিশ্চয়ই আপত্তি হবে না।
হাটের পর হোটেলের দিকে ফেরার পথে মণিলালবাবু অনেক কথা বললেন। তার ছোটবেলার কথা, তার মা বাবার কথা, তার স্কুল কলেজের কথা। রতনবাবুর শুনতে শুনতে মনে হচ্ছিল যেন তার নিজের জীবন কথাই কেউ তাকে গড় গড় করে শুনিয়ে যাচ্ছে। বিকেলবেলা চা খেয়ে দুজনে মাঠের মাঝখানের পথ দিয়ে ব্রিজের দিকে হাঁটতে হাঁটতে রতনবাবুর মাথায় ফন্দিটা এলো। কথা তাকে বেশি বলতে হচ্ছে না, তাই মাথাটা কাজ করছিল ভালো। দুপুর থেকে মনে হচ্ছে এই লোকটাকে হটাতে পারলে ভালো হয়, কিন্তু উপায়টা মাথায় আসছিল না। ঠিক এই মুহূর্তে পশ্চিমের আকাশে কালো মেঘটা চোখে পড়তেই রতনবাবু উপায়টা যে তার চোখের সামনে জলজন্ত দৃশ্য হিসেবে দেখতে পেলেন। তিনি দেখলেন যে তারা দুজন যেন ওভারব্রিজের রেলিংয়ের ধারটায় দাঁড়িয়ে আছেন। দূরে পশ্চিম দিক থেকে 6টার মেল ট্রেনটা ঝড়ের মতো এগিয়ে আসছে। ইঞ্জিনটা যখন 20 গজের মধ্যে এসে পড়েছে, তখন তিনি মণিলাল বাবুর কাঁধে প্রচণ্ড ধাক্কা দিয়ে রতনবাবু হাঁটা অবস্থাতেই চোখ বন্ধ করলেন। তারপর চোখ খুলে আর চোখে একবার মণিলাল বাবুর দিকে দেখে নিলেন। মণিলাল বাবুকে কিছুমাত্র চিন্তিত বলে মনে হল না, কিন্তু দুজনের মধ্যে যদি এতই মিল হয়, তাহলে মণিলালবাবু হয়তো মনে মনে তাকে হটাবার কোনো ফোন দিয়ে আটছেন। কিন্তু তার চেহারা দেখে তা মনে হল না। সত্যি বলতে কি, ভদ্রলোক দিব্যি মনের আনন্দে গন্ডন করে গান গাইছেন। হিন্দি সিনেমার এই গানের সুরটা রতনবাবুও মাঝে মাঝে গুনগুন করে থাকেন। পশ্চিমের কালো মেঘটা এগিয়ে এসেছে, সূর্য মেঘের পিছনে ঢাকা। বোধহয় আর কয়েক মিনিটেই অস্ত যাবে। রতনবাবু চারিদিকে চেয়ে ত্রিসীমানায় আর অন্য কোনো মানুষের চিহ্ন দেখতে পেলেন না। ভালোই হয়েছে, কাছাকাছির মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি থাকলে তার প্ল্যান ভেস্তে যেত। আশ্চর্য, একটা মানুষকে খুন করার কথা ভেবেও রতনবাবু নিজেকে দোষী মনে করতে পারলেন না। মণিলালবাবুর যদি কোনো বিশেষত্ব থাকত, এমনকি তার স্বভাব চরিত্র যদি রতনবাবুর চেয়ে সামান্য অন্যরকমও হতো, তাহলে রতনবাবু তাকে মারবার কথা কল্পনাই করতে পারতেন না। রতনবাবুর বিশ্বাস হয়েছে যে একই রকম দুজন লোকের একসঙ্গে বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। তিনি নিজে আছেন, নিজে থাকবেন, এটাই যথেষ্ট। মণিলালবাবু থেকেও যদি তার থেকে দূরে থাকতে পারতেন, যেমন এই কিছুদিন আগে পর্যন্ত ছিলেন, তাতে তার আপত্তি করার কিছু ছিল না। কিন্তু এখন এই আলাপের পর সেটা সম্ভব নয়, তাই তাকে সরিয়ে ফেলা নিহাতি দরকার। দুই ভদ্রলোক এসে ওভারব্রিজটায় পৌঁছলেন। বেশ গুমোট করেছে, মণিলালবাবু বললেন। রাত্রের দিকে বৃষ্টিও হতে পারে, আর তার মানেই কাল থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। রতনবাবু এই ফাঁকে একবার ঘড়িটা দেখে নিলেন। 6টা বাজতে 12 মিনিট। ট্রেনটা নাকি খুব টাইমে যাতায়াত করে, আর বেশিক্ষণ নেই। রতনবাবু তার জড়ো ভাবটা ঢাকবার জন্য একটা হাই তুলে বললেন, বৃষ্টি হলেও ঘন্টা 4-5-এর আগে কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। সুপুরি খাবেন? মণিলালবাবু পকেট থেকে একটা গোল টিনের কৌটো বার করে ঢাকনা খুলে রতনবাবুর দিকে এগিয়ে দিলেন। রতনবাবুর পকেটেও একটা কৌটোতে সুপুরি ছিল। তিনি সেটা আর বার না করে, সেটার কথা উল্লেখ না করে মণিলালবাবুর কৌটোর থেকে একটা সুপুরি নিয়ে মুখে পুরে দিলেন। আর প্রায় সেই মুহূর্তেই ট্রেনের আওয়াজটা শোনা গেল। আজ ট্রেনটা 6টার একটু আগেই চলে এসেছে। মণিলালবাবু রেলিংয়ের দিকে এগিয়ে গিয়ে ঘড়িটা একবার দেখে নিয়ে বললেন, 7 মিনিটস বিফোর টাইম। পশ্চিমে মেঘ থাকার জন্য আজ অন্য দিনের চেয়ে চারিদিকে একটু বেশি অন্ধকার, তাই হেডলাইটের আলোটা আরও বেশি উজ্জ্বল বলে মনে হচ্ছে। এখনও অনেক দূরে ট্রেন, তবে আলোটা দ্রুত বেড়ে চলেছে। একদৃষ্টে তাকিয়ে থাকলে চোখে জল এসে যায়। ট্রিং ট্রিং! সাইকেল চেপে একটা লোক রাস্তা দিয়ে ব্রিজের দিকে এসেছে। সর্বনাশ, লোকটা থামবে নাকি? না, রতনবাবুর আশঙ্কা ভুল। লোকটা তাদের পাশ দিয়ে ঝড়ের বেগে সাইকেল চালিয়ে উল্টো দিকের রাস্তা দিয়ে সন্ধ্যার অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ট্রেনটা প্রচণ্ড দাপটে এগিয়ে এসছে। চোখ ঝলসানো হেডলাইটের দূরত্ব আন্দাজ করা কঠিন। আর কয়েক সেকেন্ডের মধ্যেই ওভারব্রিজ কাঁপতে শুরু করে দেবে। ট্রেনের শব্দে কান পাতা যায় না। মণিলালবাবু রেলিংয়ের ধারে বাড়িয়ে ট্রেনের দিকে চেয়ে আছেন। একটা বিদ্যুতের চমক, আর সেই সঙ্গে সঙ্গে রতনবাবু তার সমস্ত শক্তি প্রয়োগ করে 2 হাত দিয়ে মণিলালবাবুর পিঠে মারলেন ধাক্কা। তার ফলে মণিলালবাবুর দেহটা 2 হাত উঁচু কাঠের রেলিংয়ের উপর দিয়ে উল্টে শটান চলে গেল নিচে, একেবারে রেল লাইনের দিকে। ঠিক সেই মুহূর্তে রতনবাবু বুঝতে পারলেন যে ওভারব্রিজটা কাঁপতে শুরু করে দিয়েছে। রতনবাবু আজ ট্রেন চলে যাওয়ার দৃশ্য দেখার জন্য অপেক্ষা করলেন না। কাঠের ব্রিজটার মতোই তার মধ্যেও একটা কাঁপুনি শুরু হয়েছে। পশ্চিমের মেঘটা অনেকখানি এগিয়ে এসেছে, আর মাঝে মাঝে বিদ্যুতের চমক। রতনবাবু র্যাপারটা বেশ ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে হোটেলের দিকে রওনা দিলেন। বৃষ্টির প্রথম পোশলাটা এড়াবার ব্যর্থ চেষ্টায় শেষের রাস্তাটুকু প্রায় দৌড়ে হাঁপতে হাঁপতে এসে রতনবাবু হোটেলে ঢুকলেন। ঢুকেই তার কেমন যেন খটকা লাগল। এটা কোথায় এলেন তিনি? মহামায়া হোটেলের সামনের ঘরটা তো
এরকম নয়, এরকম টেবিল, এরকমভাবে চেয়ার সাজানো, দেয়ালে এরকম ছবি। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ দেয়ালে একটা কাঠের বোর্ড তার চোখে পড়ল। কি বিদঘুটে ভুল রে বাবা! এই যে কালিকা হোটেলে এসে ঢুকেছেন তিনি, এইখানেই তো মণিলাল বাবু ছিলেন না। বৃষ্টিতে ভিজলেন নাকি? কে একজন প্রশ্ন করল তাকে। রতনবাবু ঘুরে দেখলেন মাথায় কোঁকড়া চুল, সবুজ র্যাপার গায়ে দেওয়া একজন লোক, বোধহয় এই হোটেলেরই বাসিন্দা। তার দিকে মুখ করে হাতে চায়ের পেয়ালা নিয়ে বসে আছে। রতনবাবুর মুখ দেখে ভদ্রলোক যেন একটু অপ্রস্তুত হয়ে বললেন, সরি, ভুল হয়ে গেছে, আপনাকে দেখে হঠাৎ মণিলালবাবু বলে মনে হয়েছিল। এই প্রশ্নটা শুনে এই প্রথম রতনবাবুর মনে একটা সন্দেহ জাগল, তিনি যে খুনটা করলেন সেটা সব দিক বিচার করে আটঘাট বেঁধে করেছেন কি? তারা দুজন যে একসঙ্গে বেরিয়েছেন সেটা হয়তো অনেকেই দেখেছে, কিন্তু দেখা মানেই কি লক্ষ্য করা? যারা দেখেছে তাদের কি কথাটা মনে থাকবে? আর যদি থাকেও, তার মানে কি সন্দেহটা তার উপরেই পড়বে? হাট থেকে বেরিয়ে খোলা রাস্তায় পড়বার পর আর তাদের কেউ দেখেনি, এ কথা রতনবাবু খুব ভালোভাবেই জানেন। আর ওভারব্রিজে পৌঁছানোর পর, ও হ্যাঁ, সেই সাইকেলওয়ালা তো তাদের দুজনকে নিশ্চয়ই দাঁড়িয়ে থাকতে দেখেছে, কিন্তু তখন রীতিমতো অন্ধকার হয়ে এসেছে। ওইভাবে দ্রুতবেগে সাইকেল চালিয়ে যাবার সময় কি সে লোক তাদের মুখ চিনে মনে করে রেখে দিয়েছে? অসম্ভব। রতনবাবু যতই ভাবলেন ততই তিনি নিশ্চিন্ত বোধ করতে লাগলেন। মণিলালবাবুর মৃতদেহ আবিষ্কার হবে নিশ্চয়ই, কিন্তু তার ফলে রতনবাবুর উপরে সন্দেহ পড়বে, তার বিচার হবে, শাস্তি হবে, তাকে খুনি হিসেবে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হবে। এসব কথা রতনবাবুর কিছুতেই বিশ্বাস হল না। বাইরে বৃষ্টি হচ্ছে দেখে রতনবাবু কালিকা হোটেলে বসে এক পেয়ালা চা খেলেন। 7:30 নাগাদ বৃষ্টি থামল। রতনবাবু শটান নিউ মহামায়া চলে এলেন। কি অদ্ভুতভাবে ভুল করে তিনি ভুল হোটেলে গিয়ে হাজির হয়েছিলেন সেটা ভাবতেও তার হাসি পাচ্ছিল। রাত্রে পেট ভরে খেয়ে বিছানায় শুয়ে দেশপত্রিকা খুলে অস্ট্রেলিয়ার বুনো জাতিদের সম্বন্ধে একটা প্রবন্ধ পড়ে রতনবাবু ঘরের বাতি নিভিয়ে দিয়ে পরম নিশ্চিন্তে চোখ বুজলেন। আবার তিনি একা এবং অদ্বিতীয়, তার সঙ্গী নেই, সঙ্গীর কোনো প্রয়োজনও নেই। তিনি এতকাল যেমনভাবে কাটিয়েছেন আবার ঠিক তেমনিভাবেই কাটাবেন। এর চেয়ে আরাম আর কি হতে পারে? বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, আর তার সঙ্গে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন। কিন্তু তাতে কিছু এসে যায় না, কারণ রতনবাবুর নাক ডাকতে শুরু করেছে। পরদিন সকালে চা দেবার সময় পঞ্চা বলল, ওই লাঠিটা কাল হাটে কিনলেন নাকি বাবু? রতনবাবু বলেন, হ্যাঁ। কত নিল? রতনবাবু দাম বললেন, তারপর গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক করে বললেন, তুমি গিয়েছিলে হাটে? পঞ্চা একগাল হেসে বলল, হ্যাঁ বাবু, দেখলাম তো আপনাকে। আপনি আমায় দেখতে পাননি? কই, না তো। এরপরে পঞ্চার সঙ্গে তার আর কোনো কথা হয়নি। চা খাওয়া শেষ করে হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে তিনি কালিকা হোটেলের সামনে এসে পৌঁছলেন। কালকের সেই কোকড়া চুলওয়ালা ভদ্রলোকটি আরও কয়েকজন বাঙালি ভদ্রলোকের সঙ্গে দরজার গোড়ায় দাঁড়িয়ে চিন্তিতভাবে কথাবার্তা বলছেন। মণিলালবাবুর নাম আর সুইসাইড কথাটা রতনবাবুর কানে এলো। তিনি ভালো করে শোনার জন্য আর একটু এগিয়ে গেলেন। শুধু তাই না, একটা প্রশ্নও করে বসলেন, কে আত্মহত্যা করল মশাই? গতকালের ভদ্রলোক বললেন, কাল আপনাকে যে লোক বলে ভুল করেছিলাম তিনি। সুইসাইড? সেরকমই তো মনে হচ্ছে। রেল লাইনের ধারে লাশ পাওয়া গেছে, একটা ওভারব্রিজ আছে, তারই ঠিক নিচে। মনে হয় উপর থেকে লাফিয়ে পড়েছিলেন। ভদ্রলোক এমনিতেই একটু অদ্ভুত গোছার ছিলেন, কারোর সঙ্গে বিশেষ কথাবার্তা বলতেন না। আমরা ওকে নিয়ে বলাবলি করতুম। ডেড বডি? পুলিশের জিম্মায়। চেঞ্জে এসেছিলেন ভদ্রলোক, চেনাশোনা কেউ নেই এখানে, কলকাতা থেকে এসেছিলেন। এর বেশি আর কিছুই নাকি জানা যায়নি। রতনবাবু সহানুভূতির ভঙ্গিতে বার দুয়েক মাথা নেড়ে চুকচুক করে শব্দ করে আবার হাঁটতে শুরু করলেন। সুইসাইড? তাহলে খুনির কথাটা কারুর মাথাতেই আসেনি? কি আশ্চর্য সৌভাগ্য তার! খুন জিনিসটা তো তাহলে ভারী সহজ, লোকে এত ভয় পায় কেন?
রতনবাবু মনে মনে ভারী হালকা বোধ করলেন। দুদিন পরে আজ তিনি আবার একা বেড়াতে পারবেন, ভাবতেও আনন্দ লাগে। গতকাল মুনিলালবাবুকে ঠেলা দেবার সময় বোধহয় রতনবাবুর শার্টের একটা বোতাম ছিঁড়ে গিয়েছিল। একটা দর্জির দোকান খুঁজে বার করে তিনি বোতামটা লাগিয়ে নিলেন। তারপর একটা মণিহারি দোকান থেকে একটা নিম টুথপেস্ট কিনলেন, না হলে কাল সকালে দাঁত মাজা হবে না। যেটা রয়েছে সেটা টিপে টিপে একেবারে চ্যাপ্টার শেষ অবস্থায় এসে পৌঁছেছে। দোকান থেকে বেরিয়ে এসে কিছু দূর যেতেই একটা বাড়ির ভিতর থেকে কীর্তনের আওয়াজ এলো রতনবাবুর কানে। রতনবাবু খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কীর্তন শুনলেন। তারপর শহরের বাইরে একটা নতুন রাস্তা দিয়ে মাইলখানেক হেঁটে 11টা নাগাদ হোটেলে ফিরে এসে স্নান খাওয়া সেরে দিবানিদ্রার উদ্যোগ করলেন। যথারীতি 3টে নাগাদ ঘুম ভাঙল, আর ভাঙামাত্র রতনবাবু বুঝতে পারলেন যে তার মন চাইছে আজ সন্ধ্যায় আর একবার ওভারব্রিজটায় যেতে। গতকাল খুব স্বাভাবিক কারণেই রতনবাবু ট্রেনের দৃশ্যটা উপভোগ করতে পারেননি। আকাশে মেঘ হবিষ্যি কাটেনি, কিন্তু তাতে ক্ষতি নেই। বৃষ্টির কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। আজ তিনি ট্রেন আসা থেকে শুরু করে চলে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত আরাম করে দেখবেন। 5টার সময় চা খেয়ে রতনবাবু নিচে নামলেন। সামনেই ম্যানেজার শম্ভুবাবু বসে আছেন। রতনবাবুকে দেখে বললেন, যে ভদ্রলোকটি কাল মারা গেছেন তার সঙ্গে আপনার আলাপ ছিল নাকি মশাই? রতনবাবু প্রথমটা কিছু না বলে অবাক হওয়ার ভান করে শম্ভুবাবুর দিকে চাইলেন। তারপর বলেন, কেন বলুন তো? না মানে পঞ্চা বলছিল হাটে আপনাদের দুজনকে একসঙ্গে দেখেছে। রতনবাবু অল্প হেসে শান্তভাবে বললেন, আলাপ আমার এখানে কারুর সঙ্গেই হয়নি। হাটে এক আধজনের সঙ্গে কথা হয়েছে বটে, তবে কি জানেন কোন লোকটি যে মারা গেছেন সেটাই তো আমি জানি না। ও হো। শম্ভুবাবু হাসলেন। ভদ্রলোক বেশ আমোদে। উনিও আপনার মতো হাওয়া বদলাতে এসছিলেন। কালিকা হোটেলে উঠেছিলেন? ও তাই বুঝি। রতনবাবু আর কোনো কথা না বলে বেরিয়ে পড়লেন। প্রায় 2 মাইল পথ, আর বেশি দেরি করলে ট্রেন দেখা যাবে না। রাস্তায় তার দিকে আর কেউ সন্দিগ্ধ দৃষ্টি দিল না। গতকাল যে ছেলেগুলো জটলা করছিল তাদের কাউকেই আজ আর দেখা গেল না। ওই মানিক জোড় কথাটা রতনবাবুর ভালো লাগেনি। ছেলেগুলো কোথায় গেল? একটা ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছেন রতনবাবু। পাড়ায় পুজো আছে, ছেলেগুলো নির্ঘাত সেখানেই গেছে। রতনবাবু নিশ্চিন্ত মনে এগিয়ে চললেন। খোলা প্রান্তরের মাঝখানের পথে আজ তিনি একা। মণিলালবাবুর সঙ্গে আলাপ হওয়ার আগেও তিনি নিশ্চিন্ত মানুষ ছিলেন, কিন্তু আজ তার নিজেকে যেমন হালকা মনে হচ্ছে তেমন হালকা এর আগে কখনো মনে হয়নি। ওই যে বাবলা গাছ, ওটা পেরিয়ে মিনিটখানেক হাঁটলেই ওভারব্রিজ। আকাশ মেঘে ভরা, তবে ঘন কালো মেঘ নয়, ছাইয়ের মতো ফিকে মেঘ। বাতাস নেই, তাই যেন সমস্ত মেঘ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ব্রিজটা দেখতে পেয়ে রতনবাবুর মন আনন্দে নেচে উঠল। তিনি পা চালিয়ে এগিয়ে গেলেন। বলা যায় না ট্রেন যদি কালকের চেয়েও বেশি তাড়াতাড়ি এসে পড়ে। মাথার উপর দিয়ে এক ঝাঁক বক উড়ে গেল। ভিনদেশের বক কিনা কে জানে। ব্রিজের উপর দাঁড়িয়ে সন্ধ্যার নিস্তব্ধতাটা রতনবাবু বেশ ভালো করে বুঝতে পারলেন। খুব মন দিয়ে কান পাতলে ক্ষীণ ঢাকের শব্দ শহরের দিক থেকে শোনা যায়, এছাড়া আর কোনো শব্দ নেই। রতনবাবু রেলিংয়ের পাশটায় গিয়ে দাঁড়ালেন। ওই যে দূরে সিগন্যাল, আর ওই যে আরও দূরে স্টেশন। রেলিংয়ের নিচের দিকের কাঠের ফাটলে কি যেন একটা জিনিস চকচক করছে। রতনবাবু উপুর হয়ে হাত বাড়িয়ে জিনিসটাকে বার করে আনলেন। সেটা একটা গোল টিনের কৌটো, তার ভেতরে এলাচ আর সুপরি। রতনবাবু একটু হেসে সেটাকে ব্রিজের উপর থেকে নিচের লাইনে ফেলে দিলেন। ঠুং করে একটা মৃদু শব্দও পেলেন তিনি। কতদিন ওইখানে পড়ে থাকবে ওই সুপরির কৌটো কে জানে। কিসের আলো ওটা? ট্রেন আসছে। এখনো শব্দ পাওয়া যাচ্ছে না, কিন্তু আলো এগিয়ে আসছে। রতনবাবু অবাক হয়ে আলোটা দেখতে লাগলেন। হঠাৎ একটা দমকা বাতাসে তার কাঁধ থেকে র্যাপারটা খসে পড়ল। রতনবাবু সেটাকে আবার বেশ ভালো করে জড়িয়ে নিলেন। এবারে শব্দ পাচ্ছেন তিনি, গুড়গুড় গুড়গুড়, ঘুম 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 ঘুম, যেন একটা ঝড় এগিয়ে আসছে, আর সঙ্গে ক্রমাগত একটা মেঘের গর্জন। রতনবাবুর হঠাৎ মনে হল তার পিছনে কে যেন এসে দাঁড়িয়েছে। এ সময় ট্রেনের দিক থেকে চোখ ফেরানো মুশকিল, কিন্তু তাও তিনি একবার চারিদিক চট করে চোখ ঘুরিয়ে দেখে নিলেন। কেউ কোথাও নেই। আজ কালকের চেয়ে অন্ধকার কম, তাই দেখতে অসুবিধে নেই। শুধু তিনি আর ওই দ্রুত ধাবমান জাঁদরেল ট্রেনটা ছাড়া মাইলখানেকের মধ্যে আর কেউ আছে বলে মনে হয় না। ট্রেন এখন 100 গজের মধ্যে। রতনবাবু রেডিংয়ের দিকে আরও এগিয়ে গেলেন। আগেকার দিনে স্টিম ইঞ্জিন হলে এতটা এগিয়ে যাওয়া নিরাপদ হতো না। চোখে মুখে কয়লার ধোঁয়া ঢুকে যাওয়ার বিপদ ছিল। এ ট্রেন ডিজেল ট্রেন, তাই ধোঁয়া নেই, শুধু বুক কাঁপানো গুড়গম্ভীর শব্দ আর চোখ ঝলসানো হেডলাইটের আলো।
ওই এসে পড়ল ট্রেন ব্রিজটার নিচে। রতনবাবু তার দুকনুইয়ের উপর ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে পড়লেন, আর ঠিক সেই মুহূর্তে পিছন থেকে দুটো হাত এসে তার পিঠে মারল এক প্রচণ্ড ধাক্কা। রতনবাবুর টাল সামলাতে পারলেন না, কারণ রেলিংটা ছিল মাত্র 2 হাত উঁচু। মেল ট্রেনটা সশব্দে ব্রিজ কাঁপিয়ে চলে গেল পশ্চিম দিকে, যেদিকের আকাশে রক্তের রং এখন বেগুনি হয়ে এসেছে। রতনবাবু এখন আর ব্রিজের অপরে নেই, তবে তার চিহ্নস্বরূপ একটি জিনিস এখনও রেলিংয়ের কাঠের একটা ভাটলে আটকে রয়েছে। সেটা সুপুরি আর এলাচে ভরা একটি অ্যালুমিনিয়ামের কৌটো। আপনাকে ধন্যবাদ। আপনি শুনলেন সত্যজিৎ রায়ের রতনবাবু আর সেই লোকটা গল্পটি। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্পলোক। শীঘ্রই আসছি আরেকটি অসাধারণ গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সচেতন থাকুন। শুভরাত্রি।